সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার আইন শিক্ষার্থীরা সংবিধান পড়ার সময় কিংবা অন্যান্য শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান পড়ার সময় বেরুবাড়ি মামলার কথা শুনেননি সম্ভবত পাওয়া যাবে না এমন একজন কেউ। তবে নামমাত্র কয়েকজন ছাড়া অধিকাংশই মুখস্থ করেছেন বা জেনেছেন কেবল প্রয়োজনীয় অংশটুকু। কিন্তু যে ঘটনার প্রেক্ষিতে উদ্ভব ঘটেছিল ইতিহাস বিখ্যাত এই মামলাটির, কিংবা কোন কোন বিষয় আলোচিত হয়েছিল মামলাটিতে, এমনকি ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর কী প্রভাব পড়েছিল ভারতের সংবিধানে, সে সম্পর্কে বিস্তারিত জানেন না অনেকেই। এই বিষয়ে পরিষ্কার একটা ধারণা দিতেই আমরা নির্মাণ করেছি বেরুবাড়ি ইউনিয়ন সংক্রান্ত এই এপিসোডটি। চলুন তাহলে আমরা ঢুকে যাই সেই বিখ্যাত ইতিহাস রোমন্থনে। এই মামলাটির মূল কেন্দ্রবিন্দু বেরুবাড়ি এলাকাটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি থানার অন্তর্গত একটি ইউনিয়ন। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নটি ১৯৪৭ সালে ছিল রাজশাহী বিভাগের অধীন। তখন ইউনিয়নটির আয়তন ছিল ৮.৭৫ বর্গমাইল আর জনসংখ্যা ছিল প্রায় ১০ থেকে ১২ হাজারের মতো। এমন একটি ইউনিয়ন কিভাবে পরবর্তীতে ভারতের সর্বোচ্চ আদালতের উপজীব্য হয়ে সংবিধানের এমন গুরুত্বপূর্ণ পাঠ হিসেবে পরিগণিত হল, এখন জানব আমরা সেই বিষয়ে। ১৯৪৫ সালে সমাপ্ত হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণামস্বরূপ পৃথিবীব্যাপী ব্রিটিশ ও ঔপনিবেশিক রাজত্ব যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে আর আবির্ভাব ঘটতে থাকে জাতিরাষ্ট্রের, তখন ব্রিটিশরা বাধ্য হয়ে তড়িঘড়ি করে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটো আলাদা রাষ্ট্র সৃষ্টির পর তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে ব্রিটিশ ভারতে তাদের ২০০ বছরের রাজত্ব অবসানের পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ২০শে ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ড অ্যাটলি ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা দেন ১৯৪৮ সালের ৩০শে জুনের মধ্যে ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে। এরপর ব্রিটিশরা শুরু করে দেশ দুটো ভাগ করার জোর তৎপরতা। অন্য প্রদেশগুলোকে অখণ্ডভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে হস্তান্তরের পরিকল্পনা করলেও বাংলা আর পাঞ্জাব প্রদেশ দুটোকে দুই ভাগে ভাগ করত ভারত ও পাকিস্তানের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটিশরা। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য গঠন করা হয় পাঞ্জাব বাউন্ডারি কমিশন এবং বেঙ্গল বাউন্ডারি কমিশন নামে দুটো কমিশন। ৫ সদস্য বিশিষ্ট দুটো কমিশনারই চেয়ারম্যান করা হয় ব্রিটিশ আইনজীবী সিরিল জন রেডক্লিফকে, আর বেঙ্গল বাউন্ডারি কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ কর্তৃক মনোনীত দুজন করে মোট ৪ জনকে। ইন্ডিয়ান কংগ্রেস মনোনীত দুইজনের একজন হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিজন কুমার মুখার্জি, যিনি পরবর্তীকালে ভারতীয় সুপ্রিম কোর্টের চতুর্থ প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত হন। আর অপরজন হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস, যিনি পরবর্তীকালে জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসীর মামলায় ঢাকা জজ কোর্টের রায়ের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে আপিল করা হয়, তখন ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চের একমাত্র বাঙালি তথা ইন্ডিয়ান বিচারপতি ছিলেন এই চারুচন্দ্র বিশ্বাস। আর বেঙ্গল বাউন্ডারি কমিশনে মুসলিম লীগ মনোনীত ২ সদস্যের একজন ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আবু সালেহ মোহাম্মদ আকরাম, যিনি পরবর্তীকালে ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত হন। আর অপরজন ছিলেন লাহোর হাইকোর্টের বিচারপতি শেখ আব্দুর রহমান, যিনি পরবর্তীকালে অধিষ্ঠিত হন পাকিস্তানের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে। উল্লেখ্য যে ভারতের রাজনীতি, অর্থনীতি আর সমাজ সংস্কৃতি সম্পর্কে রেডক্লিফের কোনো অভিজ্ঞতা বা পূর্ব ধারণা ছিল না। এমনকি রেডক্লিফ ছিলেন না কোনো রাজনীতিবিদ, কিংবা দেশভাগ ও বাটোয়ারা সম্পর্কে তার ছিল না কোনো পূর্ব অভিজ্ঞতা। প্রস্তাব পাওয়ার পর রেডক্লিফ নিজেও এই কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করতে খুব একটা উৎসাহ বোধ করেননি। তবে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের ব্যক্তিগত পছন্দ আর মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়েই শেষ পর্যন্ত এই কমিশনে কাজ করতে রাজি হয়ে যান জন রেডক্লিফ।
1947 সালের ৩ জুন নিয়োগ দেয়া হয় রেডক্লিফ সহ কমিশনের অপর সদস্যদের। নিয়োগ পেয়ে ৮ জুলাই রেডক্লিফ প্রথমবারের মতো আসেন ভারতে। এরপর কমিশন এই গুরুত্বপূর্ণ ভাগটি করার জন্য সময় পায় মাত্র ৫ সপ্তাহ। বাংলাকে ভাগ করার সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি হিন্দু এবং মুসলিম অধ্যুষিত অঞ্চল বিবেচনায় রাখার পরামর্শ দেয়া হয় কমিশনকে। কমিশন সদস্যরা এই স্বল্প সময়ের মধ্যে দায়সারা গোছের সরেজমিন অনুসন্ধান কার্য সম্পন্ন করলেও কয়েকটি প্রধান ইস্যুতে তাঁরা একমত হতে পারেননি। তখন চেয়ারম্যান হিসেবে অর্পিত ক্ষমতা বলে অমীমাংসিত ইস্যুগুলোতে নিজের সিদ্ধান্ত সংযোজন করত রেডক্লিফ 1947 সালের 12 আগস্ট একটি অ্যাওয়ার্ড বা রোয়েদাদ প্রস্তুত করে তা পেশ করেন গভর্নর জেনারেলের নিকট, যে অ্যাওয়ার্ডটি পরবর্তীকালে রেডক্লিফ অ্যাওয়ার্ড নামে বহুল পরিচিতি পায়। তবে তড়িঘড়ি করে এমনভাবে সীমানা নির্ধারণ করতো তা জনসমক্ষে প্রকাশের পর বাংলা ও পাঞ্জাব প্রদেশের প্রায় ৭০ লাখ লোক তাদেরকে ভুল সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে দাবি করতো শুরু করে তীব্র প্রতিবাদ। তবে উপায়ন্তর না পেয়ে তারা শেষ পর্যন্ত পূর্বপুরুষের বসত ভিটা ত্যাগ করে নিজ নিজ ধর্মের দেশে পাড়ি জমায় চিরতরে। পাশাপাশি আগে থেকে চলে আসা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে, যে দাঙ্গায় নিহত হয় কয়েক লাখ লোক আর আহত হয় প্রায় ২০ লাখ। এই অরাজক অবস্থা দেখে খুবই মর্মাহত হয়ে পড়েন রেডক্লিফ। প্রতিক্রিয়া স্বরূপ রেডক্লিফ তাঁর এই কাজের পারিশ্রমিক হিসেবে নির্ধারিত সেই সময়ের ৩,০০০ পাউন্ড তথা ৪০,০০০ রুপি গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন আর পুড়িয়ে ফেলেন সীমানা নির্ধারণ সংক্রান্ত সব নথিপত্র। প্রকৃতপক্ষে রেডক্লিফ স্বাধীনভাবে কাজ করতে পারেননি। একদিকে যেমন তিনি ছিলেন এই বিষয়ে অনভিজ্ঞ, অপরদিকে ছিল কংগ্রেস আর মুসলিম লীগের তীব্র মতানৈক্য, তার উপর ছিল নেহেরু ঘেঁষা লর্ড মাউন্টব্যাটেনের অনৈতিক হস্তক্ষেপ। যাই হোক, বেরুবাড়ি এলাকার বিষয়ে রেডক্লিফ অ্যাওয়ার্ডে ঠিক কী উল্লেখ ছিল তা আমরা এখন জানাচ্ছি আপনাদের। অ্যাওয়ার্ডটিতে এই বিষয়ে বলা হয়, বিহার প্রদেশের সীমানা যেখানে মিলেছে সেখান থেকে দার্জিলিং জেলার পানশিদাওয়া থানা এবং জলপাইগুড়ি জেলার তেঁতুলিয়া থানার মধ্য দিয়ে একটা লাইন টানা হবে, যে লাইনটি চলে যাবে রাজগঞ্জ ও তেঁতুলিয়া থানার মধ্য দিয়ে। তারপর লাইনটি চলে যাবে পঞ্চগড়, রাজগঞ্জ ও জলপাইগুড়ি থানার মধ্য দিয়ে। এরপর এই লাইনটি দেবীগঞ্জ থানার উত্তর কর্নার দিয়ে চলে যাবে কোচবিহার রাজ্যের সীমানা পর্যন্ত। দার্জিলিং জেলা এবং এই লাইনের উত্তর দিকে অবস্থিত জলপাইগুড়ি জেলার অংশ হবে পশ্চিম বাংলার অন্তর্গত, আর পাটগ্রাম থানা এবং এই লাইনের পূর্ব বা দক্ষিণ অংশে অবস্থিত জলপাইগুড়ি জেলার বাদবাকি অংশ হবে পূর্ব বাংলার অন্তর্গত। এই অ্যাওয়ার্ডে বর্ণিত লাইন বা দাগ থেকে দেখা যায় একেবারে সুনির্দিষ্ট না হলেও বেরুবাড়ি এলাকার দক্ষিণ অংশটির অবস্থান হয় পূর্ব বাংলার অংশে। তার আগে 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যা কার্যকর হয় একই বছরের 15 আগস্ট। আর এই অ্যাক্টের মাধ্যমে আত্মপ্রকাশ করে ভারত এবং পাকিস্তান নামে দুটো পৃথক দেশ, যেখানে পাকিস্তান গঠিত হয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামক দুটো পৃথক অংশে। আর এই পূর্ব পাকিস্তানই হচ্ছে বিভক্ত দুই বাংলার পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ। তবে যেহেতু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কার্যকর হওয়ার মাত্র ৩ দিন আগে ১২ আগস্ট পেশ করা হয়েছিল রেডক্লিফ অ্যাওয়ার্ডটি, সেহেতু ১৫ আগস্ট কার্যকর হওয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এর প্রথম শিডিউলে যেখানে ভারতের রাষ্ট্রীয় সীমানার কথা বলা হয়েছে, সেখানে রেডক্লিফ কমিশন কর্তৃক নিরূপিত পশ্চিম বাংলার নতুন সীমানাটি অন্তর্ভুক্ত করা হয়নি। তবে অ্যাওয়ার্ডটি পেশের তারিখ পর্যন্ত যেহেতু ১২ নং বেরুবাড়ি ইউনিয়নটি পশ্চিম বাংলার অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল, সেই হিসেবে দেশ ভাগের পরও এই ইউনিয়নটির সমগ্র অংশ পশ্চিম বাংলা তথা ভারতের শাসনাধীনেই থেকে যায়। তখন পাকিস্তানের পক্ষ থেকেও এই নিয়ে তেমন কোনো আপত্তি উত্থাপন করা হয়নি। বেরুবাড়ি এলাকা নিয়ে উদ্ভূত এই সমস্যাটি ছাড়াও পশ্চিম বাংলার কোচবিহার এবং পূর্ব বাংলার রংপুর ও দিনাজপুরের সীমান্তবর্তী এনক্লেভস বা ছিটমহলগুলো নিয়েও বেঁধে যায় আর এক জটিল সমস্যা।
অপর রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত অঞ্চলকে বলা হয় ছিটমহল। বাংলা সিট শব্দটির অর্থ হচ্ছে টুকরা বা খণ্ড বা বিচ্ছিন্ন ফালি, আর মহল হচ্ছে আরবি শব্দ মহালের বিকৃত রূপ, যার অর্থ হচ্ছে এলোমেলো বা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মহাল বা ভূসম্পত্তি। পূর্ব বাংলার উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা রাজ্য ছিল কোচবিহার। 1947 সালে ভারত পাকিস্তান বিভাগের সময় সমগ্র ব্রিটিশ ভারতে মোট রাজ্য ছিল 565টি। তবে এই 565টি রাজ্যের মধ্যে হায়দ্রাবাদ এবং জম্মু ও কাশ্মীর সহ মোট 21টি রাজ্য ছিল স্বাধীন রাজ্য, যার মধ্যে কোচবিহার ছিল অন্যতম। এই রাজ্যগুলোকে বলা হতো প্রিন্সলি এস্টেট, বাংলায় বলা হয় করদ রাজ্য। এই রাজ্যগুলো সরাসরি ব্রিটিশ শাসনের অধীন ছিল না, তবে এই রাজ্যগুলো পৃথক পৃথক চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকারকে নির্দিষ্ট পরিমাণ কর দিত, আর তার বিনিময়ে তারা ভোগ করত একচ্ছত্র স্বাধীনতা। দেশ ভাগের সময় এই রাজ্যগুলোকে তাদের পছন্দসই রাষ্ট্র তথা ভারত অথবা পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার সুযোগ দেয়া হয়। দেশ ভাগের শুরুর দিকে এমন আরও কয়েকটি করদ রাজ্যের মতো কোচবিহারের রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণও ভারত কিংবা পাকিস্তান কোনোটিতেই যোগ দিতে চাননি। তবে দেশভাগের 2 বছর পর কোচবিহারের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তীব্র আপত্তি সত্ত্বেও তিনি 1949 সালের 28 আগস্ট কোচবিহার মার্জার এগ্রিমেন্টে স্বাক্ষরের মাধ্যমে যোগ দেন ইন্ডিয়ান ডমিনিয়নে। আর এর মধ্য দিয়ে কোচবিহার রাজ্যটি হয়ে যায় পশ্চিম বাংলার অন্তর্গত একটি জেলা, এবং চুক্তিটির 1 অনুচ্ছেদ মোতাবেক কোচবিহার মহারাজার মালিকানাধীন সকল সম্পত্তি ন্যস্ত হয় ভারতের সার্বভৌমত্বে। আর রেডক্লিফ অ্যাওয়ার্ড মোতাবেক কোচবিহারের সীমানা ঘেঁষা রংপুর ও দিনাজপুর জেলা দুটো 1947 সালেই হয়ে যায় পূর্ব বাংলার অংশ। যাই হোক, কোচবিহারের মহারাজার সকল সম্পত্তি পশ্চিমবাংলাতে একীভূত হয়ে গেলেও তারও বহুকাল আগে থেকে কোচবিহারের মহারাজার ব্যক্তিগত মালিকানাধীন বেশ কিছু ছিটমহল ছিল কোচবিহার রাজ্যের বাইরে, যেগুলোর অবস্থান ছিল রংপুর ও দিনাজপুর জেলার পঞ্চগড়, নিমলা, দেবীগঞ্জ, পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট, ফুলবাড়ি ও ভুরুঙ্গামারি, এই 8টি থানায় তথা পূর্ব বাংলার অংশে। অপরদিকে একইভাবে রংপুর ও দিনাজপুরের জমিদারদের মালিকানাধীন কতগুলো ছিটমহল পড়ে যায় পশ্চিম বাংলার অংশে। উল্লেখ্য যে এই ছিটমহলগুলোর মধ্যে সবচেয়ে ছোট ছিটমহলটির আয়তন হচ্ছে 0.27 একর, যেখানে কোনো জনবসতি নেই। অন্যদিকে সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার আয়তন হচ্ছে 3877 একর, আর জনসংখ্যা প্রায় 22,000। ভিন্ন রাজ্য বা অঞ্চলে অবস্থিত এরূপ ছিটমহলের বিষয়ে একটি জনপ্রিয় কিংবদন্তি প্রচলিত আছে। কিংবদন্তিটি এমন, কোচবিহারের পূর্বসূরি কোনো এক রাজা আর রংপুরের মহারাজার মধ্যে পাশা বা দাবা খেলার বাজি হিসেবে সময়ে সময়ে একে অপরের নিকট সমর্পণ করেছিলেন এমন খণ্ড খণ্ড জমিগুলো। আরেকটি জনশ্রুতি আছে এমন যে এক অঞ্চলের রাজা ভ্রমণ বা শিকারের উদ্দেশ্যে রাজকীয় অতিথি হিসেবে প্রতিবেশী কোনো রাজ্যের অভ্যন্তরে গিয়ে কোনো স্থানে তাঁবু খাটালে তার প্রতি সম্মান দেখিয়ে সেই এলাকাটি তাকে দেয়া হতো উপহার হিসেবে। তবে কোচবিহার, আসাম, রংপুর ও দিনাজপুরের ভূরাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে এমন অনুমান করা হয় যে মোগলদের সঙ্গে কোচবিহার রাজপরিবারের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের পর 1713 সালে স্বাক্ষরিত চুক্তির মধ্যে যার যার দখলকৃত ছোট ছোট খণ্ডগুলো তাদের অনুকূলে অন্তর্ভুক্ত হওয়ায় সেখান থেকেই ওগুলো ঐতিহাসিক ছিটমহলে পরিণত হয়। যাই হোক, দেশভাগের সময় ছিটমহলগুলোতে বসবাসরত বাসিন্দারা সহ 2 অংশের রাজা এবং জমিদাররা একমত হতে না পারায় ছিটমহলগুলোর মালিকানা থেকে যায় পূর্ববৎ। সরকারি হিসাব মতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে রয়ে যায় পশ্চিম বাংলা তথা ইন্ডিয়ার 111টি ছিটমহল, বিপরীতে পশ্চিম বাংলা তথা ইন্ডিয়ার ভেতরে রয়ে যায় পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের 51টি ছিটমহল। আর এই উপমহাদেশের ছিটমহল বিষয়ক ঐতিহাসিক সমস্যাটার বীজ রোপিত হয় মূলত সেখান থেকেই।
এদিকে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গৃহীত হয় ইন্ডিয়ার সংবিধান, যে সংবিধানের প্রথম শিডিউলের এ অংশে স্টেট বা রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গ। এই সংবিধান কার্যকর হওয়ার ঠিক আগে যে ভূখণ্ড নিয়ে পশ্চিম বাংলা গঠিত হয়েছিল, সেই ভূখণ্ডকেই নিরূপিত করা হয় ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গের ভূখণ্ড হিসেবে। সঙ্গত কারণে ১২ নং বেরুবাড়ি ইউনিয়নটিও কার্যত ইন্ডিয়ার সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যায় পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়ার সম্পত্তি হিসেবে। এই এলাকাটি ছাড়াও দুই দেশের মধ্যে আরও কতগুলো সীমানা নিয়ে বিরোধ চলমান ছিল তখন, সাথে চলমান ছিল সাম্প্রদায়িক দাঙ্গা। তারই ফলশ্রুতিতে ১৯৪৮ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্টার ডমিনিয়ন কনফারেন্সে এই বিরোধগুলোর মীমাংসার জন্য একটি কমিটি গঠন করে কমিটিকে তৎমর্মে একটি রিপোর্ট প্রস্তুত করার নির্দেশনা প্রদান করা হয়। গঠিত কমিটি ১৯৪৮ সালের ১৪ই ডিসেম্বর এই মর্মে সুপারিশ করে যে বিরোধগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে যত দ্রুত সম্ভব একটা ট্রাইব্যুনাল গঠন করা আবশ্যক। অতঃপর এই কমিটির সুপারিশ মোতাবেক সুইডেনের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যালগট বাগ্গেকে চেয়ারম্যান করে গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অপর ২ সদস্যের একজন ছিলেন ইন্ডিয়ান সরকার মনোনীত মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চন্দ্রশেখর আয়ার এবং অপরজন ছিলেন পাকিস্তান সরকার কর্তৃক মনোনীত ঢাকা হাইকোর্টের বিচারপতি এম শাহাবুদ্দিন। ট্রাইব্যুনাল যখন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছিলেন, তখন ট্রাইব্যুনালের নিকট জলপাইগুড়ি জেলার অন্তর্গত বেরুবাড়ি ইউনিয়ন নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো আপত্তি উত্থাপন করা হয়নি। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ট্রাইব্যুনাল তৎমর্মে একটি অ্যাওয়ার্ড প্রদান করেন। অ্যাওয়ার্ড প্রদানের ২ বছর পর ১৯৫২ সালে পাকিস্তান সরকার প্রথমবারের মতো বেরুবাড়ি নিয়ে আপত্তি উত্থাপন করে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে রেডক্লিফ অ্যাওয়ার্ড মোতাবেক দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণ অংশটি পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের অংশ, কিন্তু ভুলক্রমে এটিকে পশ্চিম বাংলা তথা ইন্ডিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তান এই বিষয়টি নিয়ে ভারতের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে, এমনকি পাকিস্তান সরকার বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ারও হুমকি প্রদান করে। পাকিস্তানের এরূপ আপত্তি উত্থাপনের পর থেকে ১৯৫৮ সাল পর্যন্ত দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এই বিষয়ে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকে। ওই সময় দুই দেশে থাকা ছিটমহলগুলো নিয়েও বিরাজ করছিল তীব্র অসন্তোষ আর অস্থিরতা। বিশেষ করে এই ছিটমহলগুলোতে বসবাস করা জনসাধারণের দুর্ভোগ ছিল বর্ণনাতীত, যার ফলে এই অস্থিরতা নিরসন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ীভাবে শান্তি স্থাপনের লক্ষ্যে তৎকালীন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনের মধ্যে ১৯৫৮ সালের ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় ইন্দো পাকিস্তান এগ্রিমেন্ট নামক একটি ঐতিহাসিক চুক্তি, যে চুক্তিটি বহুল পরিচিতি পায় নেহেরু নুন এগ্রিমেন্ট হিসেবে। আমরা এখন বেরুবাড়ি ইউনিয়ন এবং ছিটমহলগুলো নিয়ে এই চুক্তিতে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা শোনাচ্ছি আপনাদের। বেরুবাড়ি ইউনিয়ন এবং ছিটমহলগুলোর বিষয়ে চুক্তিটিতে বলা হয়, ১২ নং বেরুবাড়ি ইউনিয়নটি এমনভাবে বিভক্ত হবে যার অর্ধেক পাবে পাকিস্তান আর ইন্ডিয়ার সীমান্তবর্তী বাকি অর্ধেক থাকবে ইন্ডিয়ার দখলে। ১২ নং বেরুবাড়ি ইউনিয়নটি ভাগ হবে হরিজেন্টালি তথা অনুভূমিকভাবে, যা শুরু হবে দেবীগঞ্জ থানার উত্তর পূর্ব কর্নার থেকে। পূর্ব পাকিস্তানের পঞ্চগড় থানা এবং পশ্চিম বাংলার জলপাইগুড়ি থানার ১২ নং বেরুবাড়ি ইউনিয়নের মধ্যে অবস্থিত কোচবিহারের ছিটমহলগুলো যেভাবে বর্তমানে ইন্ডিয়ার সাথে সংযুক্ত আছে, সেগুলো ওভাবেই ইন্ডিয়ার অধীন থাকবে। আর পূর্ব পাকিস্তানের বোদা থানা এবং ১২ নং বেরুবাড়ি ইউনিয়নের নিচের দিকে অবস্থিত কোচবিহারের ছিটমহলগুলো অন্য ছিটমহলগুলোর সাথে বিনিময় হবে এবং যেগুলো পাবে পাকিস্তান। চুক্তিটিতে কোচবিহারের অন্যান্য ছিটমহলগুলোর বিষয়ে পৃথকভাবে বলা হয়, পাকিস্তানের অনুকূলে যাওয়া বাড়তি এলাকার জন্য ক্ষতিপূরণ দাবি ব্যতিরেকে পাকিস্তানে অবস্থিত পুরনো কোচবিহারের ছিটমহলগুলো এবং ইন্ডিয়াতে অবস্থিত পাকিস্তানের ছিটমহলগুলো বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হল। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর বেরুবাড়ির কোনো অংশ পাকিস্তানের নিকট ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গ সরকার শুরু করে তীব্র বিরোধিতা। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা ড. বিধানচন্দ্র রায়।
তার নেতৃত্বেই শুরু হয় এই চুক্তিবিরোধী আন্দোলন। প্রতিবাদে জনতাও নেমে পড়েন রাস্তায়। জওহরলাল নেহরুর পররাষ্ট্রনীতিকে নতজানু পররাষ্ট্রনীতি আখ্যা দিয়ে সমালোচনা চলতে থাকে ভারতের সর্বত্র। নানামুখী সমস্যায় জর্জরিত কেন্দ্রীয় সরকার তখন এমন আন্দোলন আর সমালোচনার মুখে পড়ে যায় দোটানায়। কেন্দ্রীয় সরকার উপায়ন্তর না পেয়ে দ্বারস্থ হয় তৎকালীন ভারতীয় প্রেসিডেন্ট ড রাজেন্দ্র প্রসাদের। প্রেসিডেন্ট তখন ভারতীয় সংবিধানের ১৪৩ অনুচ্ছেদের এক দফা মোতাবেক চুক্তিটি কার্যকরের জন্য আইনগত মতামত চেয়ে চুক্তিটিকে রেফার করেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের নিকট। প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্স থেকেই স্পেশাল রেফারেন্স নং ১/১৯৫৯ মামলাটির উদ্ভব বিধায় মামলাটি নিবন্ধিত হয় ইন রেফারেন্স দ্য বেরুবাড়ি ইউনিয়ন অ্যান্ড এক্সচেঞ্জ অফ এনক্লেভস ভার্সেস রেফারেন্স আন্ডার আর্টিকেল 143(1) অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যদিও পরবর্তীতে মামলাটি বহুল পরিচিতি পায় বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960 নামে। রেফারেন্সটির শুনানি অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান তৎকালীন প্রধান বিচারপতি ভুবনেশ্বর প্রসাদ সিনহার নেতৃত্বাধীন ৮ বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চে। বেঞ্চের অপর ৭ বিচারপতি ছিলেন অমল কুমার সরকার, জয়ন্তীলাল ছোটলাল শাহ, কুলদাচরণ দাশগুপ্ত, কোকা সুব্বা রাও, মোহাম্মদ হিদায়তুল্লাহ, প্রহ্লাদ বালাচারিয়া গজেন্দ্র গাডকার এবং সুধাংশু কুমার দাস। আর এই বিখ্যাত রাইটের অথর জাজ তথা লেখক বিচারক ছিলেন বিচারপতি পি.বি. গজেন্দ্র গাডকার তথা প্রহ্লাদ বালাচারিয়া গজেন্দ্র গাডকার। উল্লেখ্য যে এই বিচারপতিগণের অধিকাংশই পরবর্তীকালে পর্যায়ক্রমে অধিষ্ঠিত হন ইন্ডিয়ার প্রধান বিচারপতি হিসেবে। প্রেসিডেন্ট ৩টি সুনির্দিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টের নিকট মতামত যাচনা করেন। বিষয় ৩টি হলো এমন: প্রথমত, বেরুবাড়ি ইউনিয়ন সংক্রান্ত চুক্তিটি কার্যকরের জন্য কোনো আইন প্রণয়নের প্রয়োজন আছে কিনা। দ্বিতীয়ত, যদি আইন প্রণয়ন প্রয়োজন হয় তাহলে বেরুবাড়ি ইউনিয়ন সংক্রান্ত চুক্তিটি কার্যকর করার জন্য সংবিধানের ৩ অনুচ্ছেদের অধীন সংসদ কর্তৃক আইন প্রণয়নই যথেষ্ট, নাকি তার সাথে কিংবা তার পরিবর্তে সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদ মোতাবেক সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। তৃতীয়ত, একইভাবে ছিটমহল সংক্রান্ত চুক্তিটি কার্যকর করার জন্য সংবিধানের ৩ অনুচ্ছেদের অধীন সংসদ কর্তৃক আইন প্রণয়নই যথেষ্ট, নাকি তার সাথে কিংবা তার পরিবর্তে সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদ মোতাবেক সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। শুনানিকালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয় বেরুবাড়ি ইউনিয়ন এবং ছিটমহল বিনিময় সংক্রান্ত চুক্তিটি কার্যকর করার জন্য নতুন করে কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই, বরং কেবলমাত্র নির্বাহী ক্ষমতা বলেই চুক্তিটি কার্যকর করা সম্ভব। এছাড়া দাবি করা হয় রেডক্লিফ কমিশন কর্তৃক যেভাবে সীমানা নির্ধারণ করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে কেবলমাত্র সেই সীমানারই স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং এই চুক্তির মাধ্যমে কোনো ভূখণ্ড স্থলাভিষিক্ত করা হয়নি কিংবা নতুন করে কোনো সীমানা নির্ধারণ করা হয়নি কিংবা ভূখণ্ডের কোনো পরিবর্তন করা হয়নি। আরও দাবি করা হয় যে রেডক্লিফ অ্যাওয়ার্ড মোতাবেক ইন্ডিয়ার কোনো অংশ যদি পাকিস্তানকে ছেড়ে দেওয়া হয় তার অর্থ এই দাঁড়ায় না যে এটার মাধ্যমে ইন্ডিয়ার প্রকৃত কোনো সীমানা বা ভূখণ্ড পাকিস্তানকে ছেড়ে দেওয়া হয়েছে, বরং রেডক্লিফ অ্যাওয়ার্ডের মর্মার্থ অনুসারে এটা দুই দেশের সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে করা একটি চুক্তি মাত্র। অপরদিকে চুক্তিটির বিরোধী পক্ষে দাবি করা হয় ইন্ডিয়ান সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনায় ইন্ডিয়াকে ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়েছে। সুতরাং ইন্ডিয়ার এই ভূখণ্ড সংসদের হস্তক্ষেপের বাইরে এবং সংসদ কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে কিংবা ৩৬৮ অনুচ্ছেদ মোতাবেক সংবিধান সংশোধনের মাধ্যমে ইন্ডিয়ান ভূখণ্ড বদল করা যাবে না। আরও দাবি করা হয় সংবিধানের ১ অনুচ্ছেদের ৩ দফার সি উপদফায় নতুন ভূখণ্ড অ্যাকোয়ার বা অধিগ্রহণের কথা বলা হলেও সংবিধানে এমন কোনো বিধান নেই যার মাধ্যমে বিদ্যমান ভূখণ্ড বিদেশি কোনো রাষ্ট্রের অনুকূলে ছেড়ে দেয়া যাবে। উভয় পক্ষের শুনানি শেষে সুপ্রিম কোর্ট নেহেরু নুন চুক্তি এবং রেডক্লিফ অ্যাওয়ার্ডটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করত এই সিদ্ধান্তে উপনীত হন যে অন্যান্য কিছু বিষয়সহ বেরুবাড়ির বিষয়ে অ্যাওয়ার্ডটিতে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে এবং তার সূত্র ধরে এমন বলার অবকাশ নেই যে অ্যাওয়ার্ডে বেরুবাড়ির বিষয়ে যেভাবে বলা হয়েছে সেভাবেই চুক্তিটি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট কার্যত সমগ্র বেরুবাড়িকে ইন্ডিয়ার ভূখণ্ড হিসেবে সাব্যস্ত করত নেহেরু নুন চুক্তির মাধ্যমে সেশন অফ ইন্ডিয়ান টেরিটরি বা ইন্ডিয়ান ভূখণ্ড বিদেশি রাষ্ট্রের নিকট সমর্পণের সমতুল্য বলে মত প্রদান করেন। তবে যেহেতু চুক্তিটির বিরোধী পক্ষ থেকে সংবিধানের প্রিয়েম্বল বা প্রস্তাবনার দোহাই দিয়ে ইন্ডিয়ার ভূখণ্ডের বিষয়ে সংসদের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই মর্মে আপত্তি উত্থাপন করা হয়েছে, সেহেতু এই বিষয়ে সুপ্রিম কোর্ট মত প্রদান করেন যে প্রিয়েম্বল সংবিধানের অংশ নয় এবং সংবিধান দ্বারা সরকারকে যে সকল ক্ষমতা প্রদান করা হয়েছে সেগুলোর ভিত্তি প্রিয়েম্বল বা প্রস্তাবনা নয়। যদিও প্রিয়েম্বলের বিষয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত পরবর্তীকালে পরিবর্তিত হয়ে যায় 1970 সালে নিষ্পত্তিকৃত কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অব কেরালা মামলায়। যাই হোক, এরপর ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সংবিধানের 1 অনুচ্ছেদের 3 দফার সি উপদফা এবং 3 অনুচ্ছেদ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করত রাষ্ট্রপতি কর্তৃক জিজ্ঞাসিত 3টি বিষয়ের প্রথমটিতে এই সিদ্ধান্ত প্রদান করেন যে চুক্তিটি কার্যকর করতে হলে সংসদ কর্তৃক আইন প্রণয়ন করতে হবে। আর দ্বিতীয় এবং তৃতীয় জিজ্ঞাসার বিষয়ে সুপ্রিম কোর্ট এমন মত প্রদান করেন যে কেবলমাত্র 3 অনুচ্ছেদের অধীন আইন প্রণয়নের মাধ্যমে চুক্তিটি কার্যকর করা যাবে না, বরং 368 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধানের 3 অনুচ্ছেদটি সংশোধনের মাধ্যমেই কেবল কার্যকর করা যাবে চুক্তিটি। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পর ইন্ডিয়ান সরকার 1960 সালে সংবিধান নবম সংশোধনী আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানের প্রথম শিডিউলটি সংশোধন করত বেরুবাড়ি ইউনিয়ন সংক্রান্ত পশ্চিমবঙ্গের সীমানাসহ আসাম, পাঞ্জাব ও ত্রিপুরা সীমানা নিয়ে 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পাদিত নেহেরু নুন চুক্তিটিকে আইনি বৈধতা প্রদান করে। আর এভাবেই নেহেরু নুন চুক্তিটি ঢুকে যায় ইন্ডিয়ান সংবিধানের প্রথম তফসিলে। কিন্তু তাতেও কার্যকর করা গেল না চুক্তিটি, কেননা এমন আরও কিছু বিষয়ে তখন ভারতের সুপ্রিম কোর্টে চলছিল আরও কয়েকটি মামলা। পাশাপাশি 2 দেশের বিদ্যমান নানা বৈরিতার অনিবার্য ফলস্বরূপ 1965 সালের সেপ্টেম্বর মাসে 2 দেশ জড়িয়ে পড়ে ঐতিহাসিক পাক ভারত যুদ্ধে। এসব কারণে চুক্তি মোতাবেক বেরুবাড়ির দক্ষিণাংশের প্রকৃত দখল যেমন পূর্ব পাকিস্তানের নিকট হস্তান্তর করা হয়নি, তেমনি বিনিময় করা যায়নি ছিটমহলগুলোও। আবার পাক ভারত যুদ্ধ শেষ হলে 1971 সালে আবার শুরু হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে পৃথক হয়ে যায় পূর্ব পাকিস্তান, আর তার মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেই সূত্রেই বাংলাদেশ পেয়ে যায় বেরুবাড়ি সহ ছিটমহল সংক্রান্ত বিরোধের ঐতিহাসিক এক উত্তরাধিকার। যদিও পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে 1974 সালের 16 মে দিল্লিতে স্বাক্ষরিত আরেকটি চুক্তির পর ওই বছরে আনিত বাংলাদেশের সংবিধানের 3য় সংশোধনী এবং 2015 সালের 7 মে আনিত ভারতের সংবিধানের 100তম সংশোধনীর মধ্য দিয়ে 2015 সালের 31 জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে বিনিময় হয় ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি আর বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের 111টি ছিটমহল। আর এই চুক্তির মাধ্যমে বেরুবাড়ির পুরো অংশের মালিকানা পায় ইন্ডিয়া। তার বিনিময়ে ইন্ডিয়ার অভ্যন্তরে থাকা দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের মালিকানা পায় বাংলাদেশ। তবে যেহেতু দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলটি ইন্ডিয়ার ভূখণ্ডের ভিতরে অবস্থিত, সেহেতু বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার পানবাড়ি মৌজার সাথে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের সংযোগ স্থাপনের জন্য ইন্ডিয়া কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার আওতাধীন 3 বিঘা করিডোর স্থায়ীভাবে ইজারা প্রদান করে বাংলাদেশকে। আর তার মধ্য দিয়ে 1947 সালে দেশ বিভাগের সময় সৃষ্ট ঐতিহাসিক সীমানা বিরোধের নিষ্পত্তি হয় স্থায়ীভাবে। যদিও 1974 সালে সম্পাদিত মুজিব-ইন্দিরা চুক্তিটিকেও বরণ করতে হয় 1958 সালে সম্পাদিত নেহেরু নুন এগ্রিমেন্টের মতো একই পরিণতি, অর্থাৎ মুজিব-ইন্দিরা চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করত বাংলাদেশ সুপ্রিম কোর্টেও দায়ের করা হয় একটি রিট পিটিশন এবং যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত বাংলাদেশকেও আনয়ন করতে হয় সংবিধানের 3য় সংশোধনী। আবার 3 বিঘা করিডোর বাংলাদেশকে ইজারা দেওয়ার বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও ঘটে যায় তুলকালাম কাণ্ড।
এই দুই বিষয়েই আমাদের রয়েছে পৃথক দুটো এপিসোড, যেখান থেকে আগ্রহীরা জেনে নিতে পারবেন তার আদ্যোপান্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেরুবাড়ি ইউনিয়ন মামলা নিয়ে এই হচ্ছে আমাদের পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা মামলাটির আদ্যোপান্ত জানার পাশাপাশি ধারণা পেয়েছেন 1947 সালে দেশ বিভাগের ফলশ্রুতিতে সৃষ্ট ঐতিহাসিক সীমানা বিরোধ সম্পর্কে। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, মহামান্য 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 আদালত। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ।